ড্রয়িং রুমে বসে বাংলাদেশ আর জিম্বাবুয়ে টি-20 ম্যাচের খেলা দেখছি। মোসাদ্দেক সৈকত বল করার জন্য এসেছে। টেনশনে হাত পা জমে যাচ্ছে। এই অবস্থা। হঠাৎ রানী আপু এসে রিমোটটা নিয়ে সিরিয়াল দেখতে থাকে। আপু, এটা কি হলো? আমি খেলা দেখতেছিলাম না। পরে খেলা দেখিস, আমি রাতে সিরিয়ালটা দেখিনি। আপু, লাস্ট 6 বল আছে, বাংলাদেশের খেলা দেখতে দাও প্লিজ। না, আমি আগে সিরিয়াল দেখব। রানী আপুর সাথে রিমোট যুদ্ধ করতে করতে 4 বল শেষ হয়ে গেছে। 2 বলে 5 রান প্রয়োজন, কিন্তু পরের 2 বল হতেই জিতে যাই। ড্রয়িং রুম জুড়ে নাচানাচি করছি। 15 বছর পর বাংলাদেশ টি-20 মূল পর্বে জিতেছিল। এবারে এই বিশ্বকাপে দ্বিতীয় জয়। পাগল হয়ে গেছিস নাকি? এমন করছিস যেন বাংলাদেশ কাপ জিতে গেছে। তুমি বুঝবা না গো আপু, বাংলাদেশের এক ম্যাচ জিতলে মনে হয় ঈদ এসেছে। তোকে মনে হচ্ছে পাবনা পাঠাতে হবে। নাচানাচি করতে করতে রুমে চলে আসি। বাংলাদেশ বাংলাদেশ করতে করতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রাজ চৌধুরী, অনার্স 3য় বর্ষে পড়ছি। রানী আপু আমার বড় চাচুর মেয়ে, এবার মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। 2 বছরের সিনিয়র বলে সবসময় আমাকে শাসন করে রাখে। কি রে, বাদরটা লাফাতে রুমে গেল কেন? বাংলাদেশ জিতেছে তাই তোমার ছেলের জন্য নাকি ঈদ চলে এসেছে। খেলা দেখার জন্য আজকে কলেজেও যায়নি। কি যে করবো এই ছেলেকে নিয়ে, এখনো বাচ্চাদের মতো করে। ছোট মানুষ এখনো ও, ছোট আম্মু। সময়ের সাথে সাথে ঠিক পরিবর্তন হয়ে যাবে। হলেই হয়। আচ্ছা, তোরা খাবার খাবি না? যা গিয়ে বাদরটাকে ডেকে নিয়ে আয়। আমি হুম বলে চলে আসি রাজের রুমে। এসে দেখি এখনো নাচানাচি করছে। এই বাদর, তোকে ছোট আম্মু খেতে ডাকছে। আপু, তুমিও আম্মুর মতো আমাকে বাদর বলছো? ছোট আম্মু বলল বাদরকে ডেকে নিয়ে আসতে। মান সম্মান আর কিছুই থাকলো না। তুমি যাও, আমি আসছি। তোর আবার মান সম্মানও আছে নাকি? কত কিছু আরো শুনতে হবে। তাড়াতাড়ি আয়। বলে আপু চলে যায়। আমিও পিছন পিছন নিচে চলে আসি। আব্বু আম্মু, বড় চাচু অফিস থেকে আসেনি। বড় আম্মু, আমি, রানী আপু আর আম্মু খাবার খেয়ে নেই। রুমে এসে শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। কিছুদিন থেকে ভার্সিটিতে যাবার সময় একটা ছেলে অনেক বিরক্ত করছে। বাসায়ও বলতে পারছি না। টেনশন করলে আব্বুর বিপি হাই হয়ে যায়। রাজও এখনো অনেক ছোট, তাই ওকে বলতে পারছি না। বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে আছি। বড় আব্বু আমাকে 500 টাকা দিবে? তোকে না গতকালকে টাকা দিল, আবার আজকে টাকা দিয়ে কি করবি? বন্ধুদের সাথে পাড়ার মোড়ের দোকানে বসে সিগারেট খেলে কি টাকা থাকা লাগে? রাজ, রানী কি বলছে এসব? তুই সিগারেট খাস? সব মিথ্যে কথা বড় আব্বু, আমি এসব খাই না। রানী আপু, তুমি মিথ্যে কেন বলছো? টাকা থাকে? আমি মিথ্যে কেন বলবো? তোর বন্ধুরা আমাকে বলেছে। বড় আব্বু, সব কিছু মিথ্যা বিশ্বাস করো, আমি এসব খাই না। তোকে বিশ্বাস করি বলেই কিছু বলি না। যদি কখনো আমি এমন কিছু শুনি তাহলে কি হবে, বুঝতে পারছিস তো? রাজ মাথা নেড়ে হ্যাঁ বলে। আমি মুচকি হাসছি। রাজ আমার দিকে রাগি লুকে তাকায়। আব্বু রাজকে 1000 টাকা দেয়। হাসতে হাসতে বাসা থেকে বের হয়ে যায়। দেখেছো, ছোট আম্মু আব্বু আমার থেকে বেশি রাজকে ভালোবাসে। 500 টাকা চেয়েছে, 1000 টাকা দিয়ে দিল। এই রাজকে তুই এত হিংসা করিস কেন? হ্যাঁ, ভাইজান, রাজ কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। কলেজে ঠিক মতো যায় না, আর পড়তে তো বসেই না। সারাদিন শুধু খেলা দেখে। বিশ্বকাপ চলছে, এখন খেলা দেখবেই। কচু বলবে মনে মনে কথাটা বললাম। আব্বু কখনো রাজকে একটুও শাসন করে না। মনে হয় আমার না, রাজেরই আব্বু। অবশ্য ছোট আব্বু আমাকে খুব ভালোবাসে। আমি রুমে এসে বই নিয়ে পড়তে থাকি। পাড়ার চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে চা খেতে খেতে অনেক সময় আড্ডা দিই। সন্ধ্যার একটু আগে বাসায় চলে আসি। আমার রুমে না এসে রানী আপু রুমে এসে দেখি আনমনে বসে আছে। এর আবার কি হলো? হাতে থাকা মোবাইলটা বেডে সরে ব্যালকনিতে চলে যায়। আমি গিয়ে মোবাইল হাতে নিয়ে মেসেজ চেক করতেই আমার মাথায় রক্ত উঠে যায়। আজিজ নামে একটা ছেলে আপুকে অনেক বাজে বাজে মেসেজ করেছে। মোবাইল রেখে আমার রুমে চলে আসি। বন্ধুদের কল করে বলি কাল একজনকে মারতে হবে। বন্ধুরা ঠিক আছে বলে। এই লোক আমাকে একটুও শান্তিতে থাকতে দিবে না। কি করব বুঝতে পারছি না। কাল থেকে রাজকে নিয়ে ভার্সিটি যাব। আমার ভার্সিটির কিছুটা সামনেই ওর কলেজ। রাতে সবাই একসাথে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রাজকে বলি, রাজ আমাকে তুই ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর কলেজে যাস কেমন? আমি পারবো না, আমার আজকে একটা ম্যাচ আছে। আর তুমি কি ছোট বাচ্চা নাকি যে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে?
এত বেশি কেন বুঝিস? সাথে করে নিয়ে গেলে কি হবে? আমার সমস্যা আছে তাই তুমি একা একা আসো, আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। মেয়েটা এত করে বলছে আর তুই না বলছিস কেন? তুই তোর ভার্সিটির সামনে দিয়েই যাবি, সমস্যা কোথায় সাথে গেলে? পারবো না মানে পারবো না। বলেই রাজ ওর রুমে চলে যায়। আমি মন খারাপ করে রুমে এসে রেডি হয়ে নেই। নিচে এসে শুনি রাজ চলে গেছে। বাসা থেকে বের হয়ে হাঁটছি। কিছুটা পথ আসার পরই আজিজ আমার সামনে এসে আমার হাত ধরে। আমি হাত ছাড়াতে গেলে আরো শক্ত করে চেপে ধরে। হঠাৎ কেউ আজিজের মুখে ঘুষি দেয়, নাক ফেটে রক্ত পড়ছে। পাশে তাকিয়ে দেখি রাজকে দেখে ভয় সাথে সাথে কেটে গেল। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দেই। আর এইদিকে ওর বন্ধুরা আজিজকে ইচ্ছা মতো মারছে। কি ভেবেছো তুমি আমি তোমার সমস্যার কথা জানি না? কাল সন্ধ্যায় তোমার মোবাইল নিয়েছিলাম, তখনই সব দেখেছি, আর তাই তোমার সাথে আসিনি এই শালাকে কেলানোর জন্য। আমি তোমার সাথে আসলে তো আর ও তোমার কাছে আসতো না। তুই আমার মোবাইল দেখেছি মানে? কখন আর তুই ম্যানেজ শিখিসনি? আমার পারমিশন ছাড়া কেন আমার মোবাইল নিয়েছিস? তুমিও তো আমার পারমিশন ছাড়া আমার ছবি তোমার ওয়ালপেপারে রেখেছো। আর আমি কাল সন্ধ্যায় তোমার মন খারাপ দেখে মনে হলো নিশ্চয়ই মোবাইলে কোনো সমস্যা হয়েছে, তাই দেখার জন্য মোবাইল নিয়েছিলাম। এবার ছেড়ে দে। আর কখনো যদি রানিয়াপুর আশেপাশে তোর ছায়াও দেখি তাহলে সেদিন তোর জীবনের শেষ দিন। যা ফুট শালা। রাজের বন্ধুরা আজিজের গলা ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আজিজ পেছনে না তাকিয়ে এক দৌড়ে চলে আসে। রাজ ওর বন্ধুদের যেতে বলে আর বলে আমি আসছি। ওর বন্ধুরা চলে যায়। তোমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, তুমি তাহলে যাও এখন। তুই কলেজে যাবি না? একটা ক্রিকেট ম্যাচ আছে, আজকে আর যাব না। আচ্ছা, আজকের জন্য কিছু বললাম না। আচ্ছা, তুই এত বড় কবে হয়ে গেলি? আমি তো তোকে পিচ্চিই ভেবেছিলাম। আমি মোটেও পিচ্ছি না, অনার্সে পড়ছি, যথেষ্ট বড় হয়েছি। অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা, তুই তাহলে যা, আমিও ভার্সিটি যাই। আমি তোমাকে নিতে আসবো, কেমন? একা একা আর যেতে হবে না। আমি ঠিক আছি বললে রাজ চলে যায়। আমি ভার্সিটি এসে সোজা ক্লাসে চলে আসি। 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রাজ দাঁড়িয়ে আছে। রাজের কাছে এসে বলি, কিরে তুই কখন এসেছিস? একটু আগেই। আর ক্লাস করবে নাকি বাসায় যাবে? আর ক্লাস করব না, চল বাসায় যাই। সামনে একটা বিল আছে, যাবে? তোমার সাথে কিছু কথা আছে। আমি মাথা নেড়ে সম্মতি দেই। এরপর দুজন হাঁটতে হাঁটতে বিলের কাছে চলে আসি। একটা গাছের নিচে দুজন বসে আছি। দুজনেই বেশ কিছু সময় চুপচাপ। নীরবতা ভাঙে রাজের কথায়। তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে, সত্যি বলবে? কি জানতে চাস বল। আমার ছবি তোমার ওয়ালপেপারে কেন? কারণটা হয়তো তুই বুঝতে পেরেছিস। বুঝতে নয়, আমি শুনতে চাই। কিন্তু তুমি তো আমার বড়, বাসায় কি আমাদের মানবে? আমি বাসার কথা জানি না, তুই মানবি কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। বাসায় আমি কথা বলবো। সত্যি বলতে তোমাকে আমার অনেক ভালো লাগে, কিন্তু সাহস হতো না বলতে। তুমি তো আমার বড়, তাই। এখন তো জানলি আমি তোকে ভালোবাসি। তোর কি এখনো সাহস হবে না সত্যিটা বলতে? আমি কিছু না বলে রানিয়াপুকে জড়িয়ে ধরি। রানিয়াপু মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। অবাক হয়েছে বুঝতে পারছি, কিন্তু একটু পর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পরে আমি রানিয়াপুকে ছেড়ে দিয়ে বলি, তোমাকে ভালোবাসি বলে অন্য কোনো মেয়ের দিকে আমি কখনো তাকাইনি, কোনো মেয়ের সাথে কথাও বলিনি। আর কখনো বলতেও হবে না। সারা জীবন আমার পাশে থাকবি তো? মাঝপথে আমার হাত ছেড়ে দিবি না তো? এই তোমার হাত ধরেছি, মৃত্যু ছাড়া কখনো ছাড়বো না। আই লাভ ইউ সিনিয়র চাচাতো বোন। না না, বোন না, বউ। রাজের মুখে বউ কথাটা শুনে বেশ লজ্জা লাগছে। রাজ আমার থুতনিতে হাত ধরে মুখ উপরে তুলে কপালে ওর ঠোঁট ছোঁয়ায়। আমি চোখ বন্ধ করে নেই। কিছু সময় পর দুজন বাসায় চলে আসি। বাসায় এসে যে যার রুমে চলে আসি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাবার খেয়ে ড্রয়িং রুমে এসে বসে আছি। আম্মু এসে বলে, এই যে বাদর, আপনি কলেজে না গিয়ে খেলতে গিয়েছিলেন কেন? আমি তো আকাশ থেকে বললাম। আম্মু জানলো কি করে? আমি রানী আপুর দিকে তাকাতে আপু ইশারায় বলে, আমি বলিনি। তোর আব্বু বাসায় এসেছিল, তখন দেখে এসেছে। তুই কি লেখাপড়া করবি না নাকি? করবো না কেন আম্মু? আমি তো রোজই ক্লাস করি। আজকে একটা ম্যাচ ছিল তাই যাইনি। বাদ দাও ছোট আম্মু, একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। তুই আজকে হঠাৎ এই বাদরের হয়ে কথা বলছিস কেন? কি জাদু করেছে তোকে? জাদু করবে কেন? আমাকে বলেই গিয়েছিল।
আর যদি কখনো কলেজ বাঙ্ক করিস তাহলে পিটিয়ে তোর পিঠের ছাল তুলে নেব। বলেই আমু চলে যায়। আমি রানী আপুর দিকে তাকাই। ভয় পেতে হবে না, আমি আছি তো। তবে আর কলেজ বাঙ্ক করবি না। ঠিক আছে, করবো না। এখন থেকে তুমি আমাকে তুমি করে বলা শুরু করো। বিয়ের পর তুই করে বললে সবাই কী ভাববে বলো তো? আচ্ছা, এখন তুমি করে বলতে হবে। ঠিক আছে, তাই বলবো। আমার কথা মনে থাকবে তো? থাকবে। আমার খুব ঘুম পাচ্ছে, আমি গেলাম। বলে আমি আমার রুমে এসে শুয়ে পড়ি। হঠাৎ মাথায় কারো হাত পড়তেই চোখ খুলে দেখি রানী আপু আমার মাথায় পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো, তাকিয়ে আছো কেন? ঘুমিয়ে পড়ো। আজকে তো সেই লেভেলের ঘুম হবে, আমার সিনিয়র গার্লফ্রেন্ড মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মুচকি হেসে রাজের চোখের উপর হাত রাখি। কিছু সময় পর রাজ ঘুমিয়ে পড়ে। আমি কপালে চুমু দিয়ে রাজের রুমে চলে আসি। এইভাবেই কেটে যায় বেশ কিছু বছর। রাজ এখন মাস্টার্সে পড়ে, আর আমি মাস্টার্স শেষ করে আর অ্যাডমিট হইনি। বিকেলে রাজকে নিয়ে ঘুরতে যাব ঠিক করি। দুজন রেডি হয়ে নিচে আসতে আব্বু আর ছোট আব্বু অফিস থেকে বাসায় আসে। কিরে, তোরা কোথায় যাচ্ছিস? বড় আব্বু ঘুরতে যাচ্ছি। কতদিন হয়ে গেছে বাসা থেকে বের হই না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। ঠিক আছে, তবে সন্ধ্যার আগে চলে আসবি। দুজনে বলে বাসা থেকে বের হয়ে রিক্সা করে ঘুরতে থাকি। কিছু সময় পর রাস্তার এক পাশে ধরে হাত ধরে হাঁটতে থাকি। শুধু কি ঘুরিয়েই নিয়ে যাবে নাকি অন্য কিছু খাওয়াবে? কি আর খাবে, ফুচকাই তো, সামনে ফুচকার দোকান আছে, চলো। দুজন একটা ফুচকার দোকানের সামনে এসে দাঁড়াই। রাজ ফুচকা খাবে না, তাই আমি একাই যাচ্ছি। ভীষণ ঝাল করে খাওয়াটা আমার অভ্যেস, তবে আজ একটু বেশি ঝাল হয়ে গেছে। ঝালে আমার মুখ লাল হয়ে গেছে। রাজ ফুচকার প্লেট রেখে বিল দিয়ে আমার হাত ধরে একটা গাছের আড়ালে নিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগে আমার ঠোঁট ওর ঠোঁট দিয়ে বন্ধ করে দেয়। একটু পর ছাড়লে ঝাল কমে গেছে ফিল করি। লজ্জায় রাজের দিকে তাকাতে পারছি না। এত ঝাল খাবার কি দরকার ছিল? পুরো মুখ লাল হয়ে গিয়েছিল। এমন মিষ্টি পাবো জানলে আরো বেশি করে খেতাম ঝাল। হয়েছে, এখন চলো হাঁটি। বলে এই দুজন হাত ধরে হাঁটতে থাকি। সন্ধ্যার কিছু সময় আগেই বাসায় চলে আসি। বাসায় এসে দেখি মেহমান এসেছে, কিন্তু কাউকেই চিনি না। একটা ছেলে, তার আব্বু আম্মু মনে হচ্ছে। ছেলেটা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ছোট আম্মু আমার হাত ধরে আমার রুমে নিয়ে আসে। তোদের সেই কখন থেকে কল করছি, মোবাইল সাথে নিসনি? সাথে ছিল, বুঝতে পারিনি। কারা এসেছে ছোট আম্মু? তোকে দেখতে এসেছি। ছেলের ইতালিতে বিজনেস আছে, খুব ভালো ফ্যামিলির ছেলে। ওর নাম রাজ, আমার ছোট ভাইয়ের ছেলে। রাজ, ওনারা রানীকে দেখতে এসছে। ও আচ্ছা, আমি গিয়ে ফ্রেশ হয়ে যাচ্ছি। কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। কিছু বলার মতো ছিল না, তাই পালাতে চেয়েছিলাম। হঠাৎ রানী আপু এসে আমার হাত ধরে সবার সামনে নিয়ে এসে বলে, আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আর রাজ, আমরা একে অপরকে ভালোবাসি। রাজ ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আপুর কথা শুনে সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ভয়ে মাথা নিচু করে থাকি। লোকগুলো কিছু না বলে চুপচাপ চলে যায়। বড় আব্বু আমার সামনে এসে বলে, রাজ, রানী যা বলছে তা কি সত্যি? চুপ করে আছো কেন? সত্যিটা বলো। এমন চোরের মতো চুপ করে আছিস কেন? তোদের জন্য আমাদের অপমান হতে হলো? ভাইজান যে জিজ্ঞেস করছে বল। কিরে বল, আমি তো তোকে কখনো নিজের ছেলে ছাড়া অন্য কিছু ভাবিনি। তোরা আমাদের সামনে ভাই বোন সেজেছিলি শুধু, আর আড়ালে আড়ালে এসব করে গিয়েছিস। আসলে বড় আব্বু, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু সাহস হয়নি। ওর কোনো দোষ নেই আব্বু, আমি ওকে জোর করেছি আমাকে ভালোবাসতে। কিন্তু ও তো ছোট, সেটা ভুলে গেছিস তুই? তুই রাজের 2 বছরের বড়। আমাদের তো কোনো সমস্যা নেই আব্বু। আমরা যদি সুখী হই তাহলে তো তোমরাও সুখী হবে, তাই না? আগে থাকতেই সব কথা রেডি করে রেখেছিস। ভাইজান, এখন তো আর কিছু করাও যাবে না। দুইটা যখন দুইটাকে ভালোবাসে, আর ওদের আলাদা করা ঠিক হবে না। এটা ভালোই হলো, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। বড় আব্বু, তুমি তো সবসময় আমাকে সব কিছু দিয়েছো, এই শেষবার রানী আপুকে আমায় দিয়ে দাও। হবু বউকে আপি বলছে, শুনেছিস রানী? হ্যাঁ, বিয়ের পরেও সবার সামনে যদি আপু বলে তখন কি হবে? এই গাধা, এখন আপু আপু করছিস কেন? বড় আব্বু, তখন বলবো না। তাহলে ভাবি, এই শুক্রবার এদের বিয়ের ব্যবস্থা করি, কি বলেন? সবাই তো এখানেই আছে, তাহলে তাই হোক। সবাই বড় আব্বুর সাথে একমত হয়।
আমি বড় আব্বুকে জড়িয়ে ধরি। বড় আব্বু আলতো করে আমার পিঠে থাপ্পড় দিয়ে বুক তুলে কপালে চুমু দিয়ে বলে, পাগল ছেলে, তোদের সুখ আমাদের সবার কাছে, আগে সবার কাছে। হুম, যা গিয়ে এখন ফ্রেশ হয়ে নে। এই বলেই দুজনে উপরে চলে আসি। রানী আপু আমার সাথে আমার রুমে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ আর কোনো বাধা নেই। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে থাকি কিছু সময়। একটু পর রানী আপু বুক থেকে মাথা তুলে বলে, তোমাকে ছাড়া এই জীবনে ভালোবাসার কোনো মানে নেই। খুব যতনে সঙ্গোপনে রাখি তোমায় মনে। সকাল বিকেল সন্ধ্যা রাতে থাকবো আমি তোমার পাড়াতে। চাইলেই তুমি রাজি আমি উজাড় করে দিতে। আমাকে ছুঁয়ে থাকো, আমাকে বুকে রাখো। আসুক না যত বাধা ভয়, তুমি একবার ছুঁয়ে দিয়ে যাও হৃদয়। আমি শুধু তোমার, আর কারো নয়। চোখে স্বপ্ন রঙিন হাজার, কতটা তোমাকে চাই আমি আকাশের বুকে আছে লেখা। ইচ্ছেগুলো মেলেছে ডানা, হারাবে আজ অনেক দূরে। আগুন ফাগুন ছুঁয়ে আমি মন দিয়ে তোমার নামে করে। তোমাকেই ছুঁয়ে থাকবো, তোমাকেই বুকে রাখবো। তুমি শুধু আমার, আর কারো না। রাজের কপালে চুমু দিয়ে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেই। পরের দিন থেকে বিয়ের কেনাকাটা শুরু। অনেক ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিয়ে হয়ে যায়। বাসর রাতে বসে আছি রাজের জন্য অপেক্ষা করে, কিন্তু কুত্তাটা আসার নামই নিচ্ছে না। বন্ধুদের অনেক লুচ্চা কথা শুনে ঘুষ দিয়ে রুমে আসতে থাকি। রুমে আসতে বউ আমার রাগি রাক্ষসী হয়ে যায়। আমি তো ভয়ে পিছনে যেতে থাকি। তো তুমি এমন করে তাকিয়ে আছো কেন? সেই কখন থেকে আমি বসে আছি ওর জন্য। এই এই তোর আসার সময় হলো? কি করব, বন্ধুরা আসতে দিচ্ছিল না। যা এখন গিয়ে সারা রাত বন্ধুদের সাথে থাক, রুমে তোর জায়গা নেই। আমি কিন্তু গিয়ে বড় আব্বুর কাছে বিচার দিব। তাই শোনা, তুমি আব্বুর কাছে বিচার দিবে? রুম থেকে বের হতে পারলে তো। আমার শোনাবো এমন করে না, আর কোনোদিনও লেট করব না। ঠিক আছে, আমি এখন ঘোমটা নিয়ে বসে থাকবো, এসে আমার ঘোমটা খুলবে। আমি ঠিক আছে বলতেই রানী গিয়ে বিছানায় বসে ঘোমটা দেয়। আমি রানীর সামনে গিয়ে ঘোমটা তুলে অপলক দৃষ্টিতে তাকিয়ে এসে ওর দিকে। রাজ আমার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। দুজন একসাথে শুয়ে পড়ি। এরপর যা হবে সবই ইতিহাস পাতিহাস বললে চাকরি থাকবে না। আমরা আমাদের কাজ করি। আল্লাহ হাফেজ।